আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন, অনলাইনে ইনকাম ট্যাক্স দেওয়ার যে সার্ভারটা এতদিন বন্ধ ছিল সেটা গত ৯ তারিখে খুলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি ডিটেইল রিটার্ন বা সিঙ্গেল পাতা রিটার্ন সবকিছুই আপনি এখন অনলাইনের মাধ্যমে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং ই-রিটার্নে প্রবেশ করব। ই-রিটার্নে সবাইকে একটা আইডি ক্রিয়েট করতে হবে। যাদের আইডি নাই তারা কিভাবে আইডি করতে হয় সেভাবে দেখে আপনি একটা আইডি ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার করা আছে, আমি আমারটাতে প্রবেশ করতেছি। এখানে একটা ক্যাপচা আছে, এটা নির্ভুলভাবে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওপেনিং ইন্টারফেস ই রিটার্নের। এখান থেকে আমরা দেখতে পারবো সাবমিশন, একটা অপশন আছে, সেটাতে রেগুলার ই রিটার্ন। যাদের হচ্ছে করযোগ্য আয় আছে, অর্থাৎ বছরে ৩,৫০,০০০ টাকার বেশি অথবা ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে সম্পদ যাদের রয়েছে, তাদের হচ্ছে অবশ্যই কর দিতে হবে। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকেও কর দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটি ডিটেল রিটার্ন সাবমিট করব। প্রথম হচ্ছে রিটার্ন স্কিম সেলফ, এগুলো অটো ফিল আপ থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, ডেটটা ডিউরেশন দেওয়া থাকবে। ট্যাক্সেবল ইনকাম ইয়েস থাকবে। ট্যাক্স ফুলি এক্সাম্পটেড, ট্যাক্স নো থাকবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নো রেসিডেন্ট। হেড অফ ইনকাম, আপনাদের যাদের যেখান থেকে ইনকাম হয়, যারা হচ্ছে সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রে হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মক্ষেত্র থেকে আপনার ইনকামটা আসে। যাদের বাড়ি ভাড়া থেকে আসে তারা ইনকাম ফ্রম রেন্ট। তারপরে যারা কৃষিখাত থেকে ইনকাম করেন, ইনকাম ফ্রম এগ্রিকালচার। বিজনেস থেকে ইনকাম করলে ইনকাম ফ্রম বিজনেস, এবং আদার কিছুই আছে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। তো আমি দুটা ক্লিক করছি কারণ হচ্ছে আমি চাকরি থেকে আয় করি, প্লাস হচ্ছে আমার হচ্ছে কিছু অর্থ গচ্ছিত ছিল ব্যাংকে, সেখান থেকে বা কিছু একটা ডিপিএস আছে বা একটা প্রভিডেন্ট ফান্ড আছে, দুইটা থেকে কিছু ইন্টারেস্ট আছে। তো এইখান থেকে আমার কিছু ইনকাম হয়েছে, সেজন্য আমি এটা শো করার জন্য ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এবং ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই দুটো ক্লিক করছি। আপনাদের যার যেখান থেকে ইনকাম হচ্ছে সেই হিসাবে আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এনি ইনকাম, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কে কোন পারপাসে ইনকাম করতেছেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর একটা ইন্টারফেস আসবে, অ্যাডিশনাল ইনফরমেশন, লোকেশন, আপনারা যে যে এরিয়াতে বসবাস করছেন বা যে এরিয়া থেকে আপনারা কর প্রদান করছেন, ঢাকা নর্থ সিটি, ঢাকা সাউথ সিটি। আমরা হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে, সো এই জন্য এনি আদার এরিয়া দিয়ে আমরা অ্যাডভান্স করব। আর যারা ঢাকা সিটি কর্পোরেশন আছে তারা তো জানেন একটা মিনিমাম রেট, প্রত্যেকটা সিটি কর্পোরেশনের জন্য একটা মিনিমাম রেট নির্ধারণ করা আছে, সেটা আপনারা অবশ্যই জেনে তারপরেই করবেন। যেহেতু আমরা হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে, এনি আদার এরিয়া। তারপর হচ্ছে এখানে আবার কয়েকটা অপশন আছে, যারা ফ্রিডম ফাইটার তারা এখানে ক্লিক করবে। যারা আহ, সন্তানদের বা লিগ্যাল গার্ডিয়ান হিসেবে স্ত্রী সন্তানের সম্পত্তি দেখাইতে চায়, সেক্ষেত্রে তাদের গার্ডিয়ান হিসেবে এখানে আপনারা এটা দেখাইতে পারবেন। ক্লেম ট্যাক্স রিবার্ট ইনভেস্টমেন্ট, আপনারা যদি কোনো ইনভেস্ট করে থাকেন, অর্থাৎ কোনো ডিপিএস এ যদি কোনো টাকা ইনভেস্ট করে থাকেন বা কোনো সঞ্চয় সংস্থা, যেমন প্রভিডেন্ট ফান্ড আছে, তারপরে হচ্ছে জিপি ফান্ড আছে, এগুলোতে যদি আপনারা কেউ টাকা ইনভেস্ট করে থাকেন, অবশ্যই এটা ইয়েস করবেন, ক্লেম ট্যাক্স রিবার্ট ফর ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে যে অপশনগুলো আছে এগুলা নর্মালি শেয়ার হোল্ডার ডিরেক্টর যদি থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নাই। গ্রোস ওয়েলথ যদি 50 লক্ষ টাকার যদি সম্পদ থাকে তাহলে এটা ইয়েস করবেন, যেহেতু আমার নাই আমি নো করেছি। কেউ যদি মোটর গাড়ি মালিক হন ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবং কেউ
আর অন্যান্য যে হাউস প্রপার্টি, সিটি কর্পোরেশন, অফশোর প্রপার্টি অর্থাৎ সমুদ্র এলাকায় যদি কারো কোনো সম্পত্তি থাকে, ইয়ে থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। উম, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর যেটা আসবে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আপনারা যদি কর্ম ইয়েতে হয়, আপনাদের এমপ্লয়মেন্টের অ্যাড্রেসটা দিবেন, আপনারা কই থেকে পান। যেমন যারা সরকারি চাকরি করেন তারা হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল থ্রোটা, পেমেন্ট থ্রো আইবাস প্লাস পাস। তারপরে হচ্ছে সংস্থার নাম, তারপর ডেজিগনেশন, আপনার র্যাঙ্ক বা সূচক। তারপরে হচ্ছে আপনার বেসিক পে। আপনাদের সুবিধার্থে আপনি একটা স্ক্রিনে দেখাচ্ছি, সেটা হচ্ছে পুরা বছরে আপনার ইনকাম, টোটাল ইনকামটা, একজন সরকারি চাকরি কই কই থেকে ইনকাম হয় তারা তার সামারি তৈরি করে এই ফরম্যাটে আপনারা হচ্ছে পুরা বছরে একটা করবেন। অর্থাৎ মূল বেতন হবে হচ্ছে 12টা, উৎসব ভাতা হবে 2টা, নববর্ষ ভাতা হবে একটা, তারপর প্রণোদনা বিশেষ বিশেষ সুবিধা বলে আর কি, বর্তমান যেটা অ্যাড হয়েছে চলতি অর্থ বছরে। তারপরে যা যেটা হয় আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি, আপনারা এইভাবে একটা ঘর করে আপনারা বের করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের হিসাব করাটা সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে মূল বেতন আমি প্রত্যেকটা করে নিয়েছি, এখানে আমার বসানোর জন্য খুব সহজ হবে। তো বেসিক পে আমি ওইখান থেকে নিয়ে দিয়েছি 1,55,200 টাকা, হাউস রেন্ট ওইখান থেকে বসাইছি, মেডিকেল 1,800 টাকা, নিউ ইয়ার 2,610 টাকা, ফেস্টিভ্যাল, তারপর থেকে আপনার ফেস্টিভ্যাল পর্যন্ত অটোমেটিকলি দেওয়া থাকবে। তারপর যার যার যে অপশন এখানে অ্যাড মোর করে আপনারা এখান থেকে খুঁজে খুঁজে একটা একটা ক্লিক করে নেবেন। ক্লিক করে আমি যেরকম করে নিয়েছি কনভেন্স অ্যালাউন্স, তারপর ডিফেন্স সার্ভিস অ্যালাউন্স, হিল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, স্পেশাল পে, অর্ডিন্যান্স পে করে আরো যা যা আছে অ্যাভেলেবল আছে। তো আপনারা এটা কমপ্লিট করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর আসে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। আমি আগেই বলেছি যাদের হচ্ছে ডিপিএস আছে বা কোনো প্রভিডেন্ট ফান্ডের সাথে টাকা জমা করছেন তারা অবশ্যই এটা দেখাবেন। সেক্ষেত্রে হয় কর রেয়াতের ক্ষেত্রে যাদের আহ, করযোগ্য আয়, কর ধার্য করা করযোগ্য আয় যাদের আছে বা কর ধার্য হয়, তাদের কর দেওয়ার ক্ষেত্রে কর রেয়াতটা অনেক কাজে দেয়। যেহেতু আমার এখানে করযোগ্য আয় নেই, সেই ক্ষেত্রে আমি তারপরে এটা চেষ্টা করতেছি ফিল আপ করে আপনাদের বোঝানোর জন্য। তো আমি হচ্ছে একটা ডিপিএস বর্তমানে চালাই, সেখান থেকে আমি একটা লভ্যাংশ পেয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। যেমন অর্থ বছরে 8 জানুয়ারি 2024 আমি একটা থেকে অ্যামাউন্ট পেয়েছি হচ্ছে লভ্যাংশ 32,700 টাকা। তো এটা কিন্তু আমার হচ্ছে বিগত সম্পদের থেকে একটা আয়। তো এটা হচ্ছে কি মুনাফা থেকে আয়, সেটাই আমি ইন্টারেস্ট ফ্রম ডিপিএস, কোন ব্যাংক থেকে দিয়েছে, অগ্রণী ব্যাংক, কোন তারিখে দিয়েছে, সব ওই ব্যাংকের স্টেটমেন্টটা যদি আপনি নেন তাহলে আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। গ্রোস অ্যামাউন্ট রিসিভ, আপনি কত টাকা রিসিভ করেছেন, তারপরে হচ্ছে রেট এক্সপেন্স মানে এটা করতে আর কোনো খরচ হয়েছে কিনা, তারপর টিডিএস, এটার জন্য ভ্যাট কত টাকা কর্তন করা হয়েছে। তো ভ্যাটটা আমি আপনাদের দেখাই, এখানে ট্যাক্স ডিউ, অর্থাৎ এটা করার জন্য আপনার ট্যাক্স ধার্য করা হয়েছে 4,905 টাকা। আমি ওই টাকাটা এখানে উল্লেখ করে দিয়েছি যে 32,700 টাকা আমাকে প্রদান করেছে, আবার এখান থেকে 4,905 টাকা ভ্যাট হিসেবে কর্তন করেছে। আরেকটা আমি সেভিংস আছে যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বলে, যারা সরকারি চাকরি করে তারা অবশ্যই জানেন, যেটাকে হচ্ছে কি বলে, প্রভিডেন্ট ফান্ড বলে আর কি। সেটা থেকে আমি একটা লভ্যাংশ পেয়েছি, সেটা আপনাদের দেখাই। এখান থেকে পেয়েছি আমি 8,809 টাকা। 8,809 টাকা আমি পেয়েছি, এখানে কোনো কর্তন নেই। এটা নিট ইনকাম, অর্থাৎ ফিনান্সিয়াল এসেট থেকে আমার ইনকাম হয়েছে 41,509 টাকা। সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, আপনাদের যারা বলেছিলাম যে যারা যারা ইনভেস্ট করতেছেন বিভিন্ন ডিপিএস বা বিভিন্ন এনজিও বা বিভিন্ন আহ, সঞ্চয়পত্র, তারা এখানে অবশ্যই এগুলোতে দেখাবেন, বা লাইফ ইন্স্যুরেন্স, এখানে হচ্ছে কর রেয়াতের জন্য আপনারা অবশ্যই এটা শো করবেন। ডিপোজিট পেনশন স্কিম, আমি হচ্ছে
একটা ডিপিএস চালাই, যেটাতে হচ্ছে মান্থলি মান্থলি প্রিমিয়াম হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ ইয়ারলি প্রিমিয়াম হচ্ছে 60,000 টাকা। তো আমি এটা এই অর্থ বছর আমি 60,000 টাকা প্রদান করছি, সেটা আমি শো করেছি। তারপর হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ জিপি ফান্ড। জিপি ফান্ডে আমি কত টাকা শো করেছি, অর্থাৎ আমার বেসিকের 5% হারে এখানে কর্তন করা হয়, যা পুরো বছরে 7,764 টাকা কর্তন করা হয়েছে। আরও যদি কারো অ্যাপ্রুভ সঞ্চয়পত্র থাকে, আপনারা এখানে অ্যাড করে সঞ্চয়পত্র অ্যাড করবেন। তারপরে স্টক শেয়ারের ব্যবসা থাকলে সেটা অ্যাড করবেন। উম, তারপরে হচ্ছে বদান্য তহবিল যদি কারো থাকে, যেমন আমার 320 টাকা আমরা একটা কর্তন করেছি, সেটা আমরা করেছি। জাকাত ফান্ডে যদি কারো টাকা থাকে অ্যাড করবেন। সেক্ষেত্রে হয় কি, আপনাদের বিনিয়োগকৃত অর্থের উপর একটা কর রেয়াত দেওয়া হয়, এটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। যাদের কর ধার্য হয় তাদের জন্য ধার্যকৃত করের উপর একটা কর রেয়াত প্রদান করে, যা মূল্যটাকে অনেক হ্রাস করে নিয়ে আসে। সেভ অ্যান্ড কন্টিনিউ। এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ, আইটিভিভি ইজ নট ম্যান্ডেটরি, আমার এটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি নোট দিয়ে সাবমিট করতেছি। আর যদি ইয়েস দেন, তাহলে অনেক ফর্ম আপনাকে আপনার দেখায়। যদি ইয়েস করা হয়, সেখানে আপনার প্রতি খাতে খাতে কোন খাতে কত খরচ হয়েছে সেটা আপনাকে দেখাতে হবে। তো আমরা সারা বছর খরচ করি, ঠিক আছে, বাট কোন খাতে কতটা খরচ করবে আমাদের মনে নাই। বাট আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার সারা বছরের টোটাল ইনকাম, বেতন থেকে ইনকাম প্লাস হচ্ছে আহ বিনিয়োগকৃত অর্থ থেকে, সরি, আমি দুটা ইনকামেরই প্রথমে আপনারা দেখতে পাবেন। আমি দুইটা ইনকামের জায়গাতে আমরা টিক করেছিলাম, একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট। তো আমি দুইটা জায়গা থেকে যে পরিমাণ ইনকাম পেয়েছি, তো সেই হিসাবে টোটাল ইনকাম থেকে আমার যেটা খরচ, অর্থাৎ খরচ জমা, আমি আপনাদের বোঝাচ্ছি। এই অ্যামাউন্টটা আমি মূলত নির্ধারণ করেছি এইভাবে, যে আমার প্রত্যেক বছরে 5,000 করে ডিপিএস এর জন্য 5 এবং 60,000 টাকা। আবার উম, অন্যদিকে সম্পদ থেকে আমি 7,000 টাকা সামথিং, এবং হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে 320 টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 68,000 টাকা। আমি এটা বিভিন্ন বিনিয়োগ করেছি বিভিন্নভাবে। তো বিনিয়োগের পরে আমার হচ্ছে বিনিয়োগকৃত টাকা প্লাস হচ্ছে লভ্যাংশ। এই লভ্যাংশ থেকে আমি দুইটা ইনভেস্ট থেকে যে আমি লভ্যাংশ পেয়েছিলাম 27,000 সামথিং প্লাস 8,000 টাকা, এই দুটো টাকাই কিন্তু আমি হ্যান্ড ক্যাশে পাই নাই। তো এটা আমার একটা লভ্যাংশ, এটা আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথেই যুক্ত আছে, অর্থাৎ ডিপিএস এর সাথেই লভ্যাংশটা সংযুক্ত আছে। তো সেই ক্ষেত্রে আমার বছরের টোটাল ইনকামটা, আমার বাৎসরিক যে টোটাল ইনকামটা, ওটার সাথে আমার এই উম, প্রত্যেক মাসে মান্থলি ইয়ারলি প্রিমিয়াম দুইটা আলাদা করব, প্লাস হচ্ছে লভ্যাংশ টাকা অ্যাড করব, সবগুলো অ্যাড করার পরে যে অ্যামাউন্টটা হবে, ওই অ্যামাউন্টের থেকে আমি এই টোটাল ইনকামের থেকে মাইনাস করে যে অ্যামাউন্টটা পাইছি, সেটা হচ্ছে 2,18,853 টাকা। সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। করার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাসেট, মানে আপনার সম্পদ, অর্থাৎ কারো যদি বিজনেস ক্যাপিটাল থেকে সম্পদ থাকে সেটা অ্যাড করবেন। এগ্রিকালচার থেকে যদি থাকে অ্যাড করবেন, যার যেখান থেকে আছে সেখান থেকে অ্যাড করবেন। আমি ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আমার কিছু পূর্বে কিছু ডিপিএস এ কিছু টাকা আছে, সেটা আমি শো করব। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা আছে, সেটা শো করব। কারো সঞ্চয়পত্র থাকলে সেটা শো করতে পারেন। যেমন প্রভিডেন্ট ফান্ড কোন অ্যাকাউন্টে আছে, অগ্রণী ব্যাংকে থেকে কত টাকা ব্যালেন্সটা শো করে দিলাম।
তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আছে সেটা শো করে দিলাম। তারপরে হচ্ছে গোল্ড, গোল্ড এখানে দিবেন হচ্ছে, কারো যদি গোল্ড দেখানো শো করে থাকে বা নতুন বিয়ে করে থাকেন, অনেকে হচ্ছে গিফট হিসাবে অনেক স্বর্ণ পেয়ে থাকেন, সেটা এখানে উল্লেখ করবেন। ফার্নিচার বাবদ বা অন্যান্য আইটেম যেগুলা গিফট বাবদ পেয়ে থাকলে বা মূল্য হিসেবে থাকলে সেখানে গিফট গিফট যদি উল্লেখ করেন তাহলে মূল্য লেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে মূল্য অজানা। আদার অ্যাসেট থাকলে সেগুলো অবশ্যই অ্যাড করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে লাইবিলিটি, যদি কারো কোনো লোন থাকে বা অন্য কোনো ইয়ের দেনা থাকে সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। লোন যদি থাকে অবশ্যই লোন এবং লোনের অ্যাকাউন্ট নাম্বার প্লাস লোনের অ্যামাউন্ট সব অ্যাড করার জন্য অপশন রয়েছে এখানে। তারপর হচ্ছে যেটা অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, আমি যে খরচটা দেখেছি এটা এখানে আবার শো করতেছে 2,18,853 টাকা। ইনকাম শোন ইন দ্য রিটার্ন, অর্থাৎ 2,34,809, এবং ট্যাক্স এক্সামটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স, মানে করমুক্ত যে সকল ইনকাম প্লাস হচ্ছে করের আওতায় যে সকল ইনকাম, এই দুইটার যোগফল হচ্ছে আমার টোটাল ইনকাম। টোটাল ইনকাম থেকে আমি অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে আমার যে টাকাটা আছে এটা হচ্ছে আমার এই অর্থ বছরের সম্পদ। এবং কি এখানে আরেকটা অপশন থাকে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত অর্থ বছর আপনার কত টাকা সম্পদ ছিল। যেমন আমার গত অর্থ বছরের সম্পদ দেখাইছিলাম 5,20,301 টাকা। তো এটা একটা সামারি আসে, যেমন টোটাল সম্পদ কত টাকার। অর্থাৎ আপনাদের এটা যদি ফিল আপ করা সঠিক হয় সেক্ষেত্রে আপনার ডিফারেন্স হবে 0। আমি আপনাদের সামারিটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য পরবর্তী পেজে নিয়ে যাচ্ছি। রিটার্ন ভিউ, আপনার এখানে সরি এখানে দেখতে পাচ্ছেন যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আমি কত টাকা পাইছি, তারপরে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আমি কত টাকা পাইছি এখানে শো করতেছে। অর্থাৎ টোটাল ইনকাম হচ্ছে এত টাকা, ট্যাক্স এক্সামটেড হচ্ছে 93,000 টাকা। আর এই দুইটার যোগফল হচ্ছে আমার টোটাল ইনকাম এই বছরের। ট্যাক্স রেয়াত, ট্যাক্স রিবার্ট হচ্ছে আপনার কর রেয়াতের হচ্ছে 7,044 টাকা। যেহেতু আমি এখান থেকে কোনো উপকৃত হব না কারণ আমার করযোগ্য আয় নেই। তো আমি আপনাদের সাবমিট করার পূর্বে আপনাদের রিটার্নটা ভালো করে দেখাচ্ছি রিভিউ করে। এখানে অটোমেটিক সবকিছু বসে যাবে। তারপর এখানে আসবে হচ্ছে প্রথম 30/6/2024 তারিখের সমাপ্ত আয় বর্ষের আয় ও আয়কর বিবরণী, অর্থাৎ মোট আয়, চাকরি থেকে আয় হয়েছে এত টাকা, তা আর্থিক সম্পদ হতে আয় হয়েছে এত টাকা, অর্থাৎ টোটাল আয় হচ্ছে এটার যোগফল 2,34,809 টাকা। এই হচ্ছে কর রেয়াত 7,044 টাকা। অর্থাৎ আমি যে বিনিয়োগটা করেছি বিভিন্ন ব্যাংক বা ইয়েতে, এখান থেকে আমার কর রেয়াত দিয়েছে 7,044 টাকা, বাট এটা থেকে আমি কোনো উপকৃত হচ্ছি না। করমুক্ত আয় হচ্ছে 93,264 টাকা। তারপর এটা হচ্ছে বিবরণ, অর্থাৎ আমি যে এক্সেল শিটে যে এটা করেছি এটার একটা সামারি এখানে চলে আসবে। অর্থাৎ কোনটা কোনটা মূল যেমন হচ্ছে করযোগ্য আয় হচ্ছে আপনার মূল বেতন, তারপরে হচ্ছে বিশেষ বেতন, উৎসব ভাতা, এগুলো হচ্ছে করযোগ্য আয়। অর্থাৎ আপনি যদি ব্লাঙ্ক ইগুলা ফরম্যাটগুলো ফিল করেন অটোমেটিক এটা কোনটা করযোগ্য আয় কোনটা করমুক্ত আয় অটোমেটিক এখানে বসে যাবে। আমার করযোগ্য টোটাল ইনকাম ছিল হচ্ছে 2,86,000 সামথিং, এখানে হচ্ছে করমুক্ত আয় হচ্ছে 93,000 টাকা, এবং নিট করযোগ্য আয় হচ্ছে 1,93,300 টাকা। এটা হচ্ছে আমার সার্ভিস থেকে অর্থাৎ চাকরি থেকে যে আয়টা সেটা। তারপরে হচ্ছে কর রেয়াতের জন্য যেখানে করেছে ডিপিএস 60,000 টাকা, প্রভিডেন্ট ফান্ডে 7,044 টাকা, কল্যাণ তহবিলের জন্য 320 টাকা, অর্থাৎ টোটাল 68,000। এখানে কর রেয়াত পেয়েছে 7,044 টাকা। তারপরে হচ্ছে আপনার জীবনযাপনের ক্ষেত্রে ব্যয়, অর্থাৎ আমি এটা হচ্ছে কোনো ভাগ ভাগ করে না দেখি টোটাল একটা অ্যামাউন্ট লিখেছি 2,18,853 টাকা। অর্থাৎ আমার
এই বছরের মোট আয় এবং চাকরি থেকে আয় প্লাস হচ্ছে ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক ইয়ে থেকে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যে আয়, এই দুইটা আয়ের থেকে যে আমার যে সর্বমোট আয় হয়েছে, এই আয়ের থেকে আমি 2,18,853 টাকা বিভিন্নভাবে খরচ করে ফেলছি। এটার অবশিষ্ট টাকা হচ্ছে আমি দেখাই আপনাদের। মোট আয় হচ্ছে 2,34,00,000, টোটাল আয় হচ্ছে অর্জিত তহবিল 3,28,073 টাকা। গত বছরে আমার সম্পদ ছিল 5,20,301 টাকা। তাহলে আমার মোট সম্পদ হলো 8,48,374 টাকা। জীবনযাপনের জন্য আমি ব্যয় করছি 2,18,000 টাকা। তাহলে মোট ক্ষতি 2,18,000 টাকা। তাই এই আয় বর্ষে আমার নিট সম্পদ হলো 6,29,521 টাকা। এই 6,29,000 টাকা হচ্ছে আমার মোট পরিসম্পদ, অর্থাৎ এই অর্থবছর, বিগত অর্থবছর সহ এটা হচ্ছে আমার টোটাল সম্পদের হিসাব। অর্থাৎ এটার হিসাব আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করে আপনি যাতে দিতে পারেন। তো এটার বিবরণটাই হচ্ছে নিচে, অর্থাৎ 8 নম্বর কলামে বলেছে বাংলাদেশের স্থিত পরিসম্পদের খাত ভিত্তিক বিবরণ। অর্থাৎ এই 6,29,000 টাকা আপনার কোথায় কোথায় আছে বন্টন করা। যেমন আমার আছে ডিপিএস এ আছে হচ্ছে 5,49,365 টাকা, আর প্রভিডেন্ট ফান্ডে আছে 80,156 টাকা। টোটাল হচ্ছে 6,29,000 টাকা আমার এই অর্থ বছর পর্যন্ত সম্পদ আছে। এই মোট পরিসম্পদ এবং আপনার হিসাব যখন মিলে যাবে তখন হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। সাবমিট রিটার্ন। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য রিটার্ন? ইয়েস। রিটার্ন হয়ে গেলে আপনার একটা এরকম অভিনন্দন জানাবে এবং সাকসেসফুল জানাবে এবং রেফারেন্স নাম্বার দিবে। তো এটা আমরা সেভ করে রাখবো এবং অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আমরা গ্রহণ করব। অ্যাকনলেজমেন্ট আপনাকে এখানে সবকিছুই দেখাবে। মোট আয় কত, কর পরিশোধ করেছেন কত, রিটার্ন নম্বর, দাখিলের তারিখ, সব এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ট্যাক্স রেকর্ড থেকে আপনার রিটার্নের কপিটা নিতে পারবেন। অর্থাৎ এই অর্থ বছর আপনি কত টাকা রিটার্ন করছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কি এটার বিস্তারিত বিবরণটাও আপনি এখানে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। আমি এখানে প্রিন্ট অপশন করে এটা সেভ করে রাখবো। তো মূলত হচ্ছে লিগ্যাল ফর্মে, যেখানে এখানে হচ্ছে হেডার ফুটার সহ আসতেছে লিগ্যাল ফরম্যাট দেওয়ার পর। তো আমরা এটা সেভ করে রাখবো ডেস্কটপ। এটা হচ্ছে ফর্ম সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, প্রত্যয়নপত্র আগে ডাউনলোড করবো।